আচ্ছা শোনো, তোমাদের তো পার্সেন্টেজের দুইটা ক্লাস হয়ে গেছিলো। প্রথম ক্লাসটা আমি চ্যানেলে দিয়ে দিছি, আর 2 নাম্বার ক্লাসটা তো বললাম ডিলিট হয়ে গেছে কোনোভাবে। তো যাই হোক, কোনো ব্যাপার না, তোমাদের তো খাতায় আছে, ওইটাই দেখে নিয়ে করবা। তো আজকে 3 নাম্বার ক্লাসটা দিব, খুব অল্প ক্লাস, বেশিরভাগটাই আসলে 2 নাম্বারে ছিল, তো ওইটা ভুলবশত ডিলিট হয়ে যায়। দেখো আজকের প্রথম অঙ্ক। দেখো আজকের প্রথম অঙ্ক কি বললো, বললো কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, তবে ওই পরিবারের কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে। বুঝলা? বললো কয়লার দাম এখন বাইরে গেল, বাইরে যাওয়াতে কি হবে, কোনো একটা পরিবার কয়লা আগে যতটুকু ব্যবহার করতো তার থেকে 20% ব্যবহার কমায় দিল। বললো ওই পরিবারে তাহলে কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে। মানেটা বুঝলো তো? আমি আগে ডিটেলসে বলে দিই, মানে আমি শর্টে বলে দিতে পারতাম, তোমাদের মাথায় তো ওই একটাই প্রশ্ন, কেমন করে কেমন করে। তো আমি যেভাবে বলবো সেভাবে করবা না, হ্যাঁ আমি দেখায় দিই, কিন্তু করবা না ওইভাবে, আমি শর্টটাই বলবো, শর্টটাই করবা। দেখো বললো কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায়, তার মানে আগে আগে আর পরে, হ্যাঁ এরকম লিখে দিলাম। যদি দাম বলি তাহলে কয়লার দাম ধরে নিয়ে আগে কত ছিল বলো তো, কয়লার দাম এখন কত? 120। এখানে কোনো সমস্যা? ছোট করলে ছোট করতে পারো, ছোট করে দিই তাহলে সুবিধা হবে। অনুপাত দিয়ে করি, অনুপাত কাটাকাটি যায় না, তার মানে এটা কত হয়ে যাবে? আচ্ছা আগেই ছোট করি না, নাহলে বুঝতে অসুবিধা হবে, একটু অপেক্ষা করো। আর এবার বললো ব্যবহার, ব্যবহার মানে আগে যতটুকু ব্যবহার করতো, মানে আগে যত কেজি ব্যবহার করতো তার থেকে এখন কম ব্যবহার করে না বেশি? কম। তার মানে এখন হচ্ছিল পরিমাণ, লিখে দিই পরিমাণ। হ্যাঁ পরিমাণ, পরিমাণটা কি? ধরে নাও আগে 100 টাকায় 100 কেজি কিনতো, তাহলে এখন কত কিনবে বলো তো? দাম বাইরে যাওয়ার জন্য ব্যবহার 20% কমায় দিল, তাহলে এখন কত কিনবে বলো দেখি? 80। এইটুকু বলো, বুঝতে অসুবিধা হয়েছে? আগে 100 টাকা দাম ছিল, দাম বাড়ায় দিল 120 টাকা। এখন 100, আগে 100 কেজি ব্যবহার করতো, এখন 80 কেজি ব্যবহার করে। আমি এইটা ছোট করে বলি তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। যদি ছোট করে বলি তাহলে এটা কত হয়ে যাবে? 5, আর এটা কত হয়ে যাবে? 6, আর এটা কত হয়ে যাবে? 5, আর এটা কত হয়ে যাবে? 4। বোঝা গেল? তা আমি ধরি নেই 5 টাকায় 5 কেজি, আর লিখে দিই, লিখলে সুবিধা হবে, লিখলে সুবিধা হবে। তার মানে এবার বললো যে পরিবারে কয়লার জন্য বরাদ্দ খরচ, খরচ আগে 5 টাকায় যদি 5 কেজি, প্রত্যেক কেজির দাম 5 টাকা ছিল, এটা কিন্তু প্রতি কেজি, প্রতি কেজি, এটা কি 5 টাকা পার কেজি। তাহলে 5 কেজি ও কিনতো, তাহলে কত টাকা খরচা হইতো? পরে দাম বাইরে হয়ে গেছে 6 টাকা পার কেজি, তো আমার 4 কেজি কিনতে ওর কয় টাকা লাগবে? 24 টাকা। এবার এটা হচ্ছিল আমাদের কি, এটা হচ্ছিল খরচ, এটা কি খরচ, আর এটা প্রতি কেজির দাম কিন্তু আগেই বলে দিলাম। তাহলে এবার বলো তো খরচ বাড়লো না কমলো? কত টাকা কমলো? কতর ওপরে কমে? কত পার্সেন্ট? 100। তার মানে কি হয়ে যাবে কাটাকাটি করলে? 4% খরচ কমবে। বোঝা গেল? বোঝা গেল? এইটা হচ্ছিল ডিটেলস, এইভাবে করবা না। আমি একটা ট্রিক্স বলে দিই, এইটাই সবসময় করবা। হ্যাঁ দেখো তুমি কি করবা, যদি 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 একই পার্সেন্ট বাড়ে, দেখো 20% বাড়লো, একই পার্সেন্ট কমে, মানে 20% বৃদ্ধি হয়, 20% কমে, যেটা বাড়লো সেইটাই কমলো, একই জিনিসের উপরে, কিন্তু একই জিনিসের উপরে, কয়লার উপরে, আর কিচ্ছুর উপরে না, কিন্তু আলাদা আলাদা না, একই টপিকের উপর 20% বাড়লো 20% কমলো। এরকম যদি সিচুয়েশন কোনো সময় আসে, তুমি কি করবা? যত পার্সেন্ট বাড়লো বা কমলো সেটা লিখবো, লিখলাম। দশমিক কোথায় আছে বলো তো? আমি কি বলছিলাম, দশমিক পূর্ণ সংখ্যার কোথায় থাকে? পেছনে। দশমিক সবসময় এক ঘর আগাবো, তাহলে দশমিক কোথায় হবে? এইখানে। হ্যাঁ এবার এটার স্কোয়ার করে দিব, আর যেটা আসবে উত্তর ওইটা সব সময় কমই আসবে, কোনোদিনও বাড়বে না।
তাহলে কত হয়ে যাবে? 4% কমবে। বাস, অঙ্ক শেষ। বোঝা গেল কি বললাম? আরেকবার রিপিট করি, যত পার্সেন্ট বাড়লো বা যত পার্সেন্ট কমলো সেটাকে লিখবো, দশমিক বা দিকে এক ঘর শিফট করব আর তার স্কোয়ার করে দিব, আর যেটা আসবে সেটা সবসময় কমই আসবে, কোনো সময় বাড়বে না। ক্লিয়ার? তাহলে আমি এটা ডেটা একটা পাল্টাই দিব, ডেটা পাল্টাই দিই। দেখো, এই যে তোমাকে এই সিচুয়েশনটা যে বললাম, এইটা প্রফিট এন্ড লসে একটু মাথায় রাখতে লাগে, ওটা আমি পরে বলে দেবো। প্রফিট এন্ড লসে যখন ঢুকবো এই টপিকটাই আমি বলে দেবো। একটু পরিবর্তন খালি, মানে পরিবর্তন কি মানে ওই যে তোমাদেরকে বললাম না 1% বৃদ্ধি আর 1% কমলে এটা করব, কিন্তু ওখানে একটা কিন্তু আছে, ওইটা আমি বলে দেবো। বলো এবার 15% বাড়লো আর 15% কমলো, তার মানে ওই একই ব্যাপার, 15% বাড়লো 15% কমলো, 15 লিখবো, দশমিক বা দিকে এক ঘর শিফট করবো, স্কোয়ার করবো, এটা সবসময় কমবেই। তার মানে কত? 2.25% কমবেই। এটা কি আর করতে হবে? তাহলে এর পরের অঙ্ক দেখো। দেখো এবার কি বললো, একটি শহরের জনসংখ্যা একটা নির্দিষ্ট হারে প্রত্যেক বছর বৃদ্ধি পায়, মানে কোনো একটা হারে, কোনো একটা রেটে বৃদ্ধি পায়। বললো বর্তমানে জনসংখ্যা যদি 12,000 হয়, 2 বছর পরে ওইটা 18,000 হয়ে যায়। 6 বছর পর জনসংখ্যা কত? আবার বলি, বর্তমানে জনসংখ্যা কত? 12,000। কোনো একটা রেটে এই 12,000টাই 2 বছর পরে হয়ে যায় 18,000। রেটটা কত আমাকে বলা নাই। আবার বলছে তাহলে 6 বছর পরে ওইটা কত হবে, হ্যাঁ না? তো আমি বলি কি, রেট ঠেট বের করতে যাবা না। যদি এইরকম 2 বছরের মাল্টিপল হয়, 2 বছর বলছে 6 বছর, মাল্টিপল না, 3 টাইমস না, তো আজকে জনসংখ্যা কত? 12,000, হ্যাঁ কি না? 2 বছর পরে কত হয়? 2 বছর পরে কত হয়? বললো 18,000 হয়। আচ্ছা, তারপরে আরো 2 বছর পরে কত হয় জানি না, তারপরে এখানে কিছু একটা হবে, তারপরে আরো 2 বছর পরে যেটা, সেইটা আমাকে উত্তর চাইছে। বলো 6 বছর হইলো কি? হইলো কি 6 বছর? তো এবার আমরা চিন্তা করব এই 12 থেকে কোনো একটা রেট কিন্তু ফিক্সড, রেট চেঞ্জ হবে না, যা রেট তাই। 12 ছিল 18 হইলো, চেঞ্জ কত বলো তো? কতটুকু বাড়লো? 6,000 বাড়লো না? 6,000 বাড়লো। যেহেতু রেট সেম ছিল, তার মানে পরের 2 বছরও আরো 6 বাড়বে, হ্যাঁ কি না বলো? তাহলে এইখানেও 6 বছর বাড়লে কিছু একটা হবে, তার মানে এই যে পরের 2 বছর এইখানেও তো আরো 6 বাড়বে, হ্যাঁ কি না? এই লাস্ট 6 বছর পর্যন্ত টোটাল কত হাজার বাড়বে? কত হাজার বাড়বে? 18,000। কার সঙ্গে 18,000 বাড়বে? 12,000-এর সঙ্গে। তার মানে এই 6 বছর কত হয়ে যাবে? এই লাস্ট ইয়ারটা কত হয়ে যাবে? এই জায়গাটা কত হবে? 12,000 প্লাস আরো 18,000, তার মানে কত হয়ে যাবে? 30,000। এইটাই হচ্ছিল আমাদের উত্তর। বোঝা গেল তো? আবার একবার রিভিশন দিই। রেট আমাদের ফিক্সড, 2 বছর পর 6 বছর পর, তার মানে 2-এর 3 গুণ সময়, তার মানে 12,000 আজকে, তার মানে 2 বছর পর 18,000 হইলো, তার মানে 6,000 বাড়লো, তার মানে আরো 2 বছর পর তো আরো 6,000 বাড়বে, হ্যাঁ কি না? আরো 2 বছর পর আরো 6,000 বাড়বে। 12,000 ছিল, 6,000 যোগ হয়ে 18,000 হইলো। এবার এরকম করতে করতে কয়টা গ্যাপ দেখো তো? 3 বার বাড়বে না? 3 দুগুণ 6, 3 বার 6,000 করে বাড়বে, তাহলে 3 6 18,000 পারবে। তাহলে ফাইনালি কত হয়ে যাবে? 12,000 প্লাস 18,000, 30,000 হয়ে যাবে 6 বছর পর। ক্লিয়ার? এর পরের অঙ্ক দেখো। দেখো এই অঙ্কটা কি বললো? বললো কোনো গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা, যদি 4,320 জন পুরুষ স্বাক্ষর হয়, তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? তার মানে আমাকে ক্লু দেওয়া আছে, বাদ বাকি পুরোটা কিন্তু পার্সেন্ট। ক্লু কি দেওয়া আছে? 4,320 জন পুরুষ স্বাক্ষর, তার মানে এই পুরুষ স্বাক্ষরটা পার্সেন্টেজের দিক থেকে কত সেটা যদি জানতে পারি, তাহলে আমরা সম্পূর্ণ জনসংখ্যা বের করতে পারবো। সম্পূর্ণ জনসংখ্যা সবসময় কত? 100% আমরা বলে নিয়েছি। বুঝতে পারলা কি বললাম? ক্লু দেওয়া আছে 4,320 জন পুরুষ স্বাক্ষর, এখানে যদি কোনোভাবে জানতে পারি এই 4,320 কত পার্সেন্ট, সেখান থেকে আমরা সম্পূর্ণ জনসংখ্যা বের করতে পারবো। তাহলে এটা বলি, শোনো,
তাহলে সম্পূর্ণ গ্রামের জনসংখ্যা কত ধরে নিব? এই দেখো 100 জন হচ্ছিল গ্রামের জনসংখ্যা, বললো 60% নিরক্ষর, তার মানে এইখান থেকে হচ্ছিল নিরক্ষর বলি আর এইখান থেকে স্বাক্ষর বলি, হ্যাঁ না, শিক্ষিত আর অশিক্ষিত। নিরক্ষর 100% যদি সম্পূর্ণ হয় তার মধ্যে 60%ই নিরক্ষর হইলে স্বাক্ষর কত বলো তো? এটা 40%। বুঝতে অসুবিধা হইতেছে? বোঝা যাইতেছে তো? এবার আসি পরেরটা বলি। বললো সাক্ষরদের 28% মহিলা, সাক্ষরদের 28% মহিলা, তার মানে আমাদের হিসেবে তো 40 জন স্বাক্ষর বা 40% স্বাক্ষর, তার মধ্যে মহিলাগত এখানে ছোট করে লিখলাম, হ্যাঁ বুঝতে অসুবিধা হলে আমি তো মুখে মুখে বলতেছি মহিলা। কার 28%? স্বাক্ষরের 28% মহিলা, তার মানে 40-এর 28% রাফে বের করি তো। 40 এর মানে গুণ 28%, এটা শিখাই দিয়েছি কিভাবে করতে হয়, পুরাটা কাটতে যাবা না, নাহলে দশমিকে ভাগ করতে আরো পারবা না। 4 দিয়ে গুণ করো, 4 × 3, 4 × 8, 3 11.2, হ্যাঁ কি না? তার মানে 11.2 হচ্ছে হলো মহিলা, বাকিরা কে? পুরুষ। বাকিরা কি পুরুষ না, হ্যাঁ কি না? তাহলে 40-এর থেকে 11.2 বাদ দিলেই তো পুরুষ পাওয়া যাবে। তাহলে 40-এর থেকে 11.2 বাদ দেই, 2 8 হাতে হচ্ছে 1, 8 হাতে হচ্ছে 1, 2 28.8। বলো কে কে বোঝো নাই? বুঝতে পারলা? আবার একবার প্রথম থেকে বলি, সম্পূর্ণ জনসংখ্যা কত পার্সেন্ট? 100%। তার মধ্যে বলে দিল নিরক্ষর 60, তাহলে স্বাক্ষর কত? 40। এই 40-এর মধ্যে আবার বলে দিল, 40-এর মধ্যে কি বলে দিছিল যে স্বাক্ষরদের 28% মহিলা। এই 40-এর মধ্যে 40-এর 28% ক্যালকুলেশন করলাম, 11.2 আসলো। এই 11.2 হচ্ছিল মহিলা, তাহলে বাকিটুকু পুরুষ। 40-এর থেকে 11.2 বাদ দিলে 28.8 হচ্ছিল পুরুষ। ক্লিয়ার? এবার প্রশ্নে ক্লু কি দেওয়া ছিল? 4320 জন পুরুষ স্বাক্ষর। তুমি বলো তো আমাদের হিসাবে পুরুষ স্বাক্ষর কত? 28.8। তাহলে আমরা বলতে পারি না এই যে 228.8 মানেই প্রশ্নে বলা 4320? বলো তাহলে কতর মান বের করতে বলছি সবসময়? ভাই সবসময় একের মান বের করা মানে কি অঙ্ক? তাহলে 4320/28.8। তাহলে 100 মানে কত? তার মানে যেটা বের করবো সেটা কোথায়? উপরে গুণ হয়। এই দশমিকটা তুলে উপরে 0 বসাও, কাটাকাটি করো, 8 দিয়ে কাটো, 3 8 24, 6 8 48, এটি কাটো, 5 8 40, 4 8 32, 9 দিয়ে একবারে যাবে, 9 4 9 36, 60, 15, একবারে কাটি দিই 15, 36 দিয়ে একবারে কাটলে 15, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে? 15,000। এইটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে কি এই প্রশ্নটাতে কোনো সমস্যা আছে সন্দীপ? এটা বুঝতে পারছো? দেবপ্রিয়া বাড়িতে কিন্তু সবাই করবা, আমি কিন্তু এর পরের দিন পার্সেন্টেজের সেট দেব, যা করানো হয়েছে দরকার পড়লে ভিডিও দেখে নিবা, মনে পড়ে যাবে সব। এটা কি বললো? একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% গরিব, তার মানে লোক কত? 100, হ্যাঁ না? প্রথমে কি বলছে? 40% অশিক্ষিত, তার মানে অশিক্ষিত আর শিক্ষিত লিখে দিই। অশিক্ষিত কত? 40, শিক্ষিত কত? হ্যাঁ না? এটা একটা আলাদা টপিক। এবার বললো 60% গরিব বলছে, তার মানে এই 100 জনের মধ্যেই 60% গরিব আর ধনী কতজন? এইটা যদি গরিব 60 হয়, ধনী কত হবে? 40। দুইটা আলাদা আলাদা টপিক কিন্তু। এবার বলে দিল ধনীদের মধ্যে 10% অশিক্ষিত। ধনী কারা? ধনী কতজন বলো? ধনীদের মধ্যে 10% অশিক্ষিত। এইদিকে লিখলাম, জায়গা নাই, এইদিকে গরিব টিচার। ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, একটা অশিক্ষিত আর একটা কি? শিক্ষিত, তাই না? ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তার মানে অশিক্ষিত কয়জন? মুখে মুখে শিখাইছি কিন্তু। 10% অশিক্ষিত, দশমিক চাপায় দাও, তার মানে 4 জন অশিক্ষিত। তার মানে টোটাল শিক্ষিত, টোটাল শিক্ষিত কত? 40 জন ধনী ছিল, 40 জন ধনী, তার মানে 40 জনের মধ্যে অশিক্ষিত 4 জন। ধনী কিন্তু, এটা ধনী, ধনী ধনী, ধনীদের মধ্যে অশিক্ষিত। আর ধনীদের মধ্যে শিক্ষিত কত? এটা মানে চায়ও নাই নাকি জানি না। ধনীদের মধ্যে শিক্ষিত কত? নাকি চাইছি?
এবার এবার পরিপরেরটা, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, 4 জন অশিক্ষিত হলে, 4 জন ধনীদের মধ্যে 4 জন অশিক্ষিত হলে তার মানে 36 জন তো শিক্ষিতই, হ্যাঁ কি না? আচ্ছা, তারপরে কি বললো? অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? বলছে যে অশিক্ষিত অশিক্ষিত অশিক্ষিত, এই যে টোটাল অশিক্ষিত তো 40, যার মধ্যে 4 জন অশিক্ষিত ধনী, 40 জন তো অশিক্ষিতই, টোটাল অশিক্ষিত গ্রামের মধ্যে, যার মধ্যে ধনী 4 জন অশিক্ষিত আছে। এইটার মধ্যে ধনী 4 জন অশিক্ষিত, হ্যাঁ কি না? তাহলে বাকি 36 জন কি? বাকি জন কি? এই 4 জনের মধ্যে ধনী টোটাল অশিক্ষিত হচ্ছিল 40 জন, যার মধ্যে ধনী আছে 4 জন অশিক্ষিত। তাহলে বাকি 36 জন অশিক্ষিত কি? গরিব না? গরিব না? তাহলে বলো যেটা চাইছে সেটার উত্তর কত? 36%। বোঝা গেল কি? আবার একবার বলি আমি ধরে নিলাম গ্রামে আছে টোটাল 100 জন, যার মধ্যে 40% অশিক্ষিত, তার মানে 40 জন অশিক্ষিত, 60 জন শিক্ষিত জন, কিন্তু জন বলে দিল 60% গরিব, 100 জনের মধ্যে 60 জন তার মানে গরিব, 40 জন ধনী, 40 জনের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে 40 জনের 10% 4 জন অশিক্ষিত আর বাকিরা শিক্ষিত, হ্যাঁ না? মানে 90%, আমি যদি 90% দিয়ে করি তাহলে দেখো 36 জন শিক্ষিত আছে। এইটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমাকে বের করতে বলছে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা বলো। টোটাল অশিক্ষিত গ্রামে ছিল 40 জন, তার মধ্যে 4 জন অশিক্ষিত ধনী, 4 জন অশিক্ষিত ধনী, এই যে বাইর করে রাখছি 4 জন অশিক্ষিত ধনী, তার মানে 40 জনের মধ্যে 4 জন অশিক্ষিত ধনী হলে 36 জন অশিক্ষিত কি? গরিব। এই 36 জন অশিক্ষিত গরিব সম্পূর্ণ লোকের মধ্যে কত পার্সেন্ট? এই 36 জন 100-র মধ্যে কত পার্সেন্ট? 36%। কোনো জিজ্ঞাসা? এগুলা খালি ধরে ধরে করা, এর কোনো শর্ট ট্রিক্স নেই, ধরে ধরে করতে হবে। বোঝা গেল কি? হ্যাঁ হ্যাঁ পাবা, না পাওয়ার কি আছে? কতক্ষণ আমি তোমাদের বুঝাইলাম, দেখে এটা সময় লাগলো। বোঝা গেল? তাহলে এর পরের অঙ্ক দেখো। দেখো এই ধরনের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট পার্সেন্টেজের চ্যাপ্টারে, খুব সোজা, খুব সোজা। বললো একটা পরীক্ষায় 75% পরীক্ষার্থী হিন্দিতে, 65% পরীক্ষার্থী অঙ্কে পাশ করে। যদি 15% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, তাহলে উভয় বিষয়ে কত শতাংশ পরীক্ষার্থী পাশ করবে? এই অঙ্কগুলা চেনা যায় কিভাবে? দেখো এই 15% পরীক্ষার্থী উভয় বিষয়ে কি করে? ফেল করে। এবং যেটা বের করতে বলবে তার অপোজিট বের করতে বলবে। দেখো উভয় বিষয়ে ফেল করে বলছে না, বের করতে বলছে। দেখো তাহলে উভয় বিষয়ে কত শতাংশ পরীক্ষার্থী পাস করে? বুঝলা কি বললাম? যেটা দেওয়া আছে তার অপোজিট বের করতে বলে। যদি এরকম থাকে তাহলে মনে রাখবা এই উভয় বিষয়ে যে ফেল আছে, এই যে 15% যে আছে উভয় বিষয়ে ফেল, একে কোনো সময় পরিবর্তন করা যায় না। তিনটাই ডেটা থাকবে, দুইটা সাবজেক্ট এবং উভয় বিষয়। একটা সাবজেক্ট হিন্দি, হিন্দিতে 75% কি করছে বলতো? পাস। অঙ্কে 65% কি করছে বলতো? পাস। কিন্তু উভয় বিষয়ে কি করছে? ফেল। এই হলো গন্ডগোল। তিনটা ডেটাকেই হয় পাশে নয় ফেলে থাকতে হবে, আলাদা আলাদা থাকলে হবে না। বোঝা গেল কি বললাম? সবার প্রথম পয়েন্ট কি বললাম? এই তিনটা ডেটা থাকবে, দুইটা সাবজেক্ট আর একটা উভয় বিষয়। উভয় বিষয়ে কোনো সময় পরিবর্তন করা যাবে না। উভয় বিষয় যদি পাশে থাকে তাহলে ওই সবাইকে পাশেই থাকতে হবে। উভয় বিষয় যদি ফেল থাকে তাহলে সবাইকে ফেলেই থাকতে হবে। বোঝা গেল? আর উত্তর সবসময় কি বের করতে হবে? উভয় বিষয়ে যেটা বলা থাকবে তার অপোজিট বের করতে হবে। বোঝা গেল? তাহলে আমি এক কাজ করি, তাহলে উভয় বিষয়ে ফেল কত? উভয় ফেল 15%, তার মানে এটাকে পরিবর্তন করা যাবে না। কিন্তু 75% হিন্দিতে আর 65% পরীক্ষার্থী পাস করছে, তাহলে কি অঙ্ক করতে পারবা? না। তার মানে উভয় বিষয়ের ফেল তো পরিবর্তন করা যাবে না, তার মানে অন্য দুইটা ডেটাকেই ফেলে কনভার্ট করতে হবে। তার মানে এবার যদি হিন্দি আনি, হিন্দিতে পাস, তাহলে বলো তো কত? 75। কিন্তু পাস দিয়ে তো করতে পারবো না, ফেল দিয়ে করবো। কেন ফেল দিয়ে করবো কে বলতে পারবে? কারণ উভয় বিষয় ফেল আছে তার জন্য।
বলো হিন্দিতে ফেল কত হবে? 100 মাইনাস 75 সমান সমান 25%। এবার বলো তো অঙ্কে, অঙ্কে ফেল কত? অঙ্কে ফেল কত বলো? 100 মাইনাস 15 কত? 85। ভুল লিখলাম তো, অঙ্কে পাস, অঙ্কে হচ্ছে 65, সরি 65 বিয়োগ করলে কত? 35। বোঝা গেল তো? আর উভয় ফেল, উভয় ফেল, উভয় ফেল কত? উভয় ফেল তো বলাই আছে ফেলে 15%। এইবার তিনটা ডেটাই সেম চলে আসলো, সবাই ফেল। দেখো এইটা হচ্ছিল ফার্স্ট কন্ডিশন। ক্লিয়ার তো? এবার আমি অঙ্ক করতে পারবো। কিভাবে করব দেখো, কিভাবে করব দেখো। সব সময় তোমার খুশি মতন এই উভয় বিষয়টাকে যে কোনো একটার থেকে বাদ দাও, তোমার খুশি মতন যে কোনো একটার থেকে বাদ দাও, তোমার খুশি মতন। এই 25-এর থেকে বাদ দিলেও হবে, 35-এর থেকে বাদ দিলেও হবে। ধরো আমি 25-এর থেকে বাদ দিই, তাহলে 25-এর থেকে 15 বাদ দিলাম, কত আসলো? এবার যার থেকে বাদ দাও নাই, কার থেকে বাদ দাও নাই তুমি, এই 35-এর সাথে যোগ করো, কত হলো? 45, হ্যাঁ না? এই 45টাকে ফাইনালি 100 থেকে বিয়োগ করে দাও, বাস শেষ। কত হবে? 55%। কি 55%? উভয় বিষয়ে পাস। ছোট্ট একটা জিনিস, 55% উভয় বিষয়ে পাস। সন্দীপ এইভাবেই করব, কিচ্ছু পরিবর্তন করবা না। তাহলে আবার আরেকবার বলবো, আবার বলি, রিভিশন দেই। এই ধরনের অঙ্কে মনে রাখতে হবে তিনটা ডেটা থাকবে, তিনটা ডেটাকেই একটাই থাকতে হবে, তিনজনকেই পাশে থাকলে পাশে থাকতে হবে, তিনজনকেই ফেলে থাকলে ফেলে থাকতে হবে। কিন্তু মেইন কাকে দেখে অঙ্ক করব? উভয় বিষয়কে দেখে। উভয় বিষয় কি বলা আছে? কত বলা আছে? উভয় বিষয় বলা আছে ফেল। তার মানে বাকি সাবজেক্টকেও ফেলেই থাকতে হবে। ফেলে কি ছিল? তার মানে আমাকে ফেলে কনভার্ট করতে হবে। হিন্দিতে ফেল কত? 100 মাইনাস 75 25। অঙ্কে ফেল কত? 100 মাইনাস 65 35। আর উভয় ফল তো দেওয়াই আছে। এবার করব কিভাবে? উভয় বিষয়টাকে যে কোনো আমার খুশি মতন যে কোনো একটা ডেটার থেকে বাদ দিব। দিলাম 25-এর থেকে। আচ্ছা আমি এবার 35 দিয়ে করে দেবো, একই উত্তর আসবে। দেখবা 35-এর থেকে 15 গেলে কত? 20। এই 20টাকে যেটা থেকে বাদ দিনে তার সাথে যোগ করো, 45। 20 প্লাস 25 45। এবার 100 থেকে বিয়োগ দিয়ে দাও, 55%। হয়েছে? দেবপ্রিয়া বুঝতে পারছো? তাহলে এইটা বুঝে থাকলে এইটা করো দেখি একা একা। তো থাকুক গা, আমার কন্ডিশন কি ছিল? যদি একই থাকে তাহলে আমি অঙ্ক করতে থাকবো, যদি একই না থাকে চেঞ্জ করে নিব। তাহলে এখানে কি কোনো সমস্যা? এখানে সবাই ফেল আছে, আমাকে আলাদা করে তোমাকে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই। তার মানে শুধু উভয় বিষয় কি বলছে? উভয় বিষয় 20% পরীক্ষার্থী উভয় বিষয় ফেল। এই যে তার মানে আমাকে উত্তর কি বের করতে হবে? উভয় বিষয়ে পাস বের করতে হবে। যেহেতু সবাই ফেল, তার মানে 20কে যে কোনো একটার থেকে বিয়োগ করে দাও। 35-এর থেকে 20 বিয়োগ করলে কত? 20 বিয়োগ করলে 15। এই 15কে 45 সাথে যোগ করে দাও, কত? 60। এবার 100 থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত? 40। 40% কি উভয় বিষয়ে পাস। বোঝা গেল কি? হ্যাঁ, তাহলে এইটা কি বললাম? যেহেতু তিনটা ডেটাই ফেলে আছে, আমাকে আলাদা করে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই। উভয়টাকে যে কোনো একটার থেকে বিয়োগ করব, যেটার থেকে বিয়োগ করি নাই ওইটার সাথে যোগ করব, 100 থেকে বিয়োগ করে দেবো, যেটা আসবে সেটাই উত্তর। বোঝা গেল? তাহলে আমি এইটা অঙ্কগুলোরই একটু ডেটা পাল্টায় দিব, করো দেখি। এবার ডেটাটা পাল্টায় দিলাম, বলো তো এটার উত্তর। বলে দিল একটি পরীক্ষায় 25% পরীক্ষার্থী হিন্দিতে ফেল, 80% পরীক্ষার্থী অঙ্কে পাস। যদি 65% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে, তাহলে উভয় বিষয়ে কত শতাংশ পরীক্ষার্থী ফেল করবে? এই অঙ্কটাতে বললো 25% পরীক্ষার্থী হিন্দিতে ফেল। দেখো 80% অঙ্কে পাস, আর উভয় বিষয়ে কি পাস। তার মানে তিনজনকেই পাশে থাকতে হবে, যেহেতু উভয় পাস বলছে। সবাই কি পাশে আছে? শুধু পাশে কে নাই? হিন্দিতে ফেল আছে, তার মানে হিন্দিতে পাস কত? 75। আর অঙ্কে তো পাস 80 আছেই, আর উভয় বিষয়ে পাস 65। তাহলে কিভাবে বের করবো? 65কে যে কোনো একটা ডেটার থেকে বাদ দিই, তার মানে কত? 10। 10-এর সাথে 80 যোগ করো, কত? 90। 100 থেকে বিয়োগ করে দাও, কত হবে? 10। 10 কি আসলো? 10% উভয় বিষয়ে ফেল। বোঝা গেল? এবার এই অঙ্কটাই একটু বাড়ায় বলে, দেখো কিভাবে বলে। দেখো এই অঙ্কগুলা আগের অঙ্কটার মতনই,
এবার কি বললো, বললো একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরাজিতে পাশ করে, 80% অঙ্কে পাশ করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তোমরা আমাকে অঙ্কটা পড়ে বলো এই অঙ্কটার মধ্যে নতুন পার্ট কোনটা? নতুন পার্ট কোনটা? যদির থেকে এই যে এইটুকু জায়গা, হ্যাঁ না? তার মানে আগের অঙ্কে যতদূর জানি আমরা ততটুকু করতে পারি না, পারি কি পারি না? তাহলে এইখানে বলো তো মেন কে, হেড কে? উভয় বিষয়। তিনটা ডেটা কি খুঁজে পেয়েছো? উভয় বিষয় কি করে? ফেল করে। তার মানে বাকি দুইটা ডেটা কেউ কিসে থাকতে হবে? উত্তর কিসে পাবা? উভয়ের উল্টা। তাহলে ততটুকু তো বের করতেই পারবা, ততটুকু একা একা বের করো। তার মানে দেখো ইংরাজিতে বলা আছে পাস, যেহেতু উভয়টা ফেল তার মানে এই ইংরাজিতে ফেল বের করতে হবে। ফেল কত? 100 থেকে 70 বাদ দিয়ে দাও, কত? 30। এটা কিন্তু ফেল বের করলাম। অঙ্কেতে কি বলছে? 80% পাস, ফেল বের করতে হবে যেহেতু উভয় ফেল। তার মানে 100 থেকে 80 বাদ দিয়ে দাও, কত বলো? 20। আর বোথ কিসে আছে? বোথ তো ফেলই আছে। বোথ কত? 10। তো এবার আমরা বোথ পাস বের করতে পারবো না? বোথ পাস বের হয়ে যাবে যেহেতু বোথ ফেল দেওয়া ছিল প্রশ্নে, বোথ ফেল দেওয়া ছিল। এই যে তাহলে বোথ পাস বের হবে না। এই বোথ থেকে যে কোনো একটা থেকে বাদ দাও। 30-এর থেকে 10 বিয়োগ করলে 20, 20-র সাথে এই 20 যোগ করবো। আচ্ছা দেখাই দিতে লাগবে, মুখে মুখে বলি একবার। 10 যে বোথ থেকে যে কোনো একটা থেকে বাদ দাও, যে কোনো একটা তোমার খুশি। 30-এর থেকে 10 বাদ দিলে 20, এই 20-এর সাথে 20 যোগ করলে 40, 100 থেকে 40 বাদ দিলে তাহলে বোথ পাস কত আসলো? 60%। এইটুকু আগের অঙ্কের মতন। এবার এক্সট্রাটা কি বলছে দেখো তো, যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তাহলে আমাদের উভয় বিষয়ে পাস করলো কত পার্সেন্ট? তার মানে এই 60% মানেই প্রশ্নে কি বলা, বলো? 144। আমাদেরকে বলছে মোট পরীক্ষার্থী, তার মানে 100% বের করবো। তাহলে 100% মানে কত বলো? আচ্ছা 1% কিভাবে বের করে? 144/60। তাহলে 100 মানে কত? ইন্টু 100 হয়ে যাবে। কাটাকাটি করে দাও। 6 × 2 = 12, 24, তার মানে 240 জন। তাহলে টোটাল পরীক্ষার্থী কত ছিল? 240 জন। এই অঙ্কটাই অন্য ভাষায় লেখা। এইটা আমাকে উত্তর বলো দেখি বুদ্ধি করে বলো। তিনটা ডেটা খুঁজতে বলছি। 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায়, দুইটা ডেটা। আর কি বললো? 15% উভয় খাবার খায়, বাকিটুকু বাদ দাও না। তার মানে আমরা উত্তর সবসময় কি পাবো? উভয় খায় না পাবো। এখানে কি ডেটা চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে? কেননা সবাই খায়, তিনটা ডেটাই খায় আছে। তার মানে উভয় খায় না বাইর করে ফেলাই। উভয় খায় না কত হবে বলো? বের করাই তো যায়। 15 বাদ দাও 30-এর থেকে, বাকি থাকলো 15। 15 60। আবার বলি, এই উভয়টাকে যে কোনো একটা ডেটার থেকে বাদ দাও। 30-এর থেকে বাদ দাও, ইজি। তাহলে 30-এর থেকে বাদ দাও, মুখে মুখে করো, মুখে মুখে। 30-এর থেকে 15 বাদ দিলে 15, এই 15কে 60-এর সাথে যোগ করো, কত হয়? 75। 100 থেকে বাদ দিয়ে দাও, 100 থেকে 75 বাদ দিয়ে দিলে কি হবে? 25%। উভয় খায় না কি? 25%। এইটুকু বের করতে পারছিল একা একা? এটা সত্যি বেরোছিল? তাহলে তো হয়েই গেল। এবার বললো 96 জন লোক ওই হোটেলে থাকলে, ওই হোটেলে মোট লোক বলে দিল 96, তাহলে 96 কত পার্সেন্ট? 100%। বোধাই টোটাল লোক 96 জন ওই হোটেলে। তার মানে 100% মানেই যদি 96 হয়, 1 মানে 96/100। তাহলে বলছে যে কতজন উভয় খায় না? উভয় খাবার খায় না, আমাদের হিসেবে উভয় খায় না 25%। তাহলে 25% মানে কত? 96/100 ইন্টু 25। তাহলে কত? 4 × 2 = 8, 9, 16, 4 × 4 = 24 জন। তাহলে আমাদের উত্তর কি? 24 জন। কোন জায়গাটা? 25% খায় না। আমাকে প্রশ্নে বের করতে হবে কতজন উভয় খাবার খায় না, তার মানে আমাকে 25% মানে কতজন সেটাই বের করতে হবে, হ্যাঁ কি না? প্রশ্নে বলে দিল ওই হোটেলটাতে টোটাল লোক ছিল 96 জন।
টোটাল আমরা কত পার্সেন্ট ধরি? তাহলে 100% মানে প্রশ্নে বলা 96 জন, 1 মানে কত আর 25% মানে কত? আমাকে তো বলছে কতজন খায় না সেটা বের করো, টোটাল লোক দেওয়া ছিল, বোঝা গেল? তাহলে এইটার পরের অঙ্ক দেখো, বললো একটা শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পায় ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়। মহিলার সংখ্যা কত? এটা অ্যালিগেশন মেথডে করতে লাগবে, কেননা লোক সংখ্যা কি নিয়ে তৈরি হয়? মহিলার পুরুষ মিলেই মোট লোক, হ্যাঁ কি না? তার মানে এই অঙ্কটার মধ্যে দুইটা আলাদা আলাদা ডেটা আছে, একটা পুরুষ আর একটা মহিলা, একটা পুরুষ আর একটা মহিলা। আমি এক কাজ করি, আমি ক্যালকুলেশন কিন্তু মুখে মুখে তোমাদের শিখাইছি। আমি ধরে নিব গ্রামে ছিল যে 15,000 জন, ধরে নিব 15,000 জনই পুরুষ। যদি 15,000 জন পুরুষ হয়, তাহলে যদি যদি পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পাইতো, তাহলে বাইরে গিয়ে লোক সংখ্যা কত হইতো, পুরুষ কত হইতো? মুখে মুখে ক্যালকুলেশন শিখাইছি। আমি কি বললাম? ধরে নিলাম 15,000 জনই পুরুষ, যদি হইতো পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পাইলে পুরুষের সংখ্যা বাইরে কত হয়? 15,000 এর 8% বাড়বে, 15,000 এর 8% মুখে মুখে বের করা শিখাইছি। 15,000 8% মানে 2 ঘর আগাইলে 0.1% হয়, তার মানে 150-কে 8 দিয়ে গুণ করলে যত তত। ক্যালকুলেশন দেখবা, 2 ঘর আগাইলে দশমিক এইখানেও আসে, তাহলে 150 থাকলো না, 8 দিয়ে গুণ করে দাও। 8 0 0 5 8 4 1200। ভুলে গেছে কে দেবপ্রিয়া? মনেই নেই, বাড়িতে দেখেই নেই অঙ্ক। দেরি, ওই যে বললো না কিছুক্ষণ আগে, সময়ের মধ্যে হবে তো। এবার ওই অঙ্কটা করতে গিয়ে সময় তো নষ্ট হবে, সময় বাঁচাবে কারা? এরা। পরের অঙ্কগুলো কিছু কিছু অঙ্ক তোমাকে ধৈর্য করতেই হবে, কিন্তু বাঁচাবে কারা? এরা। 60 মিনিট কিন্তু সময়। এই যে এরা সারাদিন বসে বসে সাবজেক্টে ভাবছে, কইরের দেখে যে এখনো 30 মিনিট বাকি, সময়ই শেষ হয় না। কিন্তু তোমাদের বেলা তা হবে না, সময় দেখতে দেখতে চলে যাবে। এইটাই তোমাকে বাঁচাবে। মনে রাখবা, আমি যেগুলা করাইতেছি তোমাকে প্রত্যেকটা শিখতে হবে, নাইলেই কিন্তু লস, 3,000 টাকা নষ্ট। তাই যদি হয়, এবার তোমরা বলো তো, 15,000 জনের মহিলা 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 15,000 জন সবাই যদি মহিলা হইতো, তাহলে মহিলা বাড়তো কতজন? আবার 15,000 এর 10% বের করতে বলছে, মুখে মুখে বলো। আবার ইন্টু 10/100 করে কেন? দশমিক বাঁ দিকে 1 ঘর চাপাইলেই 10%, তার মানে মহিলা কত বলো? বলো, বুঝলা? এদিকে 1200, এদিকে 1500। কিন্তু আমরা ওভারঅল চেক করে দেখলাম, আগে ছিল 15,000, লোক সংখ্যা হয়ে গেল 16,300। তাহলে দুইটা মিলে মোট কত বাইরে যায়? 15,000 আর 16,300, 1300 বাড়লো না? তাহলে এই 1300টা মাঝখানে লিখে দিই। তাহলে এই দুইজনের ডিফারেন্স কোথায় লিখবো? এই কোণায়। কত হবে? 100। এই দুইজনের ডিফারেন্স এই কোণায়, তার মানে কত লিখবো? 200। এটা সব সময় অনুপাতেই আসবে, তার মানে কত? 2:1। এইটাই হয়ে গেল জনসংখ্যার পুরুষ ইস্টু মহিলা। তাহলে বলো, অনুপাতের দিক থেকে টোটাল জনসংখ্যা কত? 3। 3 মানেই প্রশ্নে বলা কত? 15,000। তাহলে সবসময় 1 মানে বের করতে বলছি। 1 মানে কত? মুখে মুখে ভাগ করা যায়, বলো। 500। 1 মানেই ভাগ অঙ্ক, 500। ও 15,000, সরি 5,000, হ্যাঁ না? তাহলে 1 মানে যদি 5,000 হয়, বলছে মহিলার সংখ্যা, অনুপাতের দিক থেকে মহিলা কত? 1ই। তাহলে 1 মানে তো 5,000ই, তার মানে 5,000 জন মহিলা। এখানে আরো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, বলো তো ওইখানে পুরুষের সংখ্যা কত ছিল? কত? 1 মানে যদি 5,000 হয়, 2 মানে কত? যদি বলো তো ওই গ্রামে মহিলা আর পুরুষের সংখ্যার পার্থক্য কত? কেননা 2 আর 1-এর ডিফারেন্স 1, তার মানে 5,000। পারা যাবে? হ্যাঁ, তো তোমাদেরকে তো বিশ্বাস করি না, একটা আরেকটা করতে দেই, ডেটা পাল্টায় দেই, করো। এইটার উত্তর বলো। বললো শহরে ছিল 8,000 জন, পুরুষের সংখ্যা 6% বাড়ে, মহিলার সংখ্যা 10% বাড়ে, বাইরে হয়ে যায় 8,600। তাহলে মহিলার সংখ্যা কত ছিল বলো? তাহলে এখানে কি বলবো? 8,000 জনের পুরুষ 6% বাড়ে,
তার মুখোমুখি বের করা যায়। কত হবে? 6 8 48, 480 জন ইন্টু 100 করা লাগে, মুখোমুখি তো হয়ে যায়। বললো এবার 8000 জনের মহিলা বাড়লো 10%, তার মানে কত? 800। কিন্তু বাড়লো গিয়ে অ্যাকচুয়ালি 600। এই জনের ডিফারেন্স কত বলো? 0 আর 2 120 না? আর এটা কত? তাহলে অনুপাত কত হয় বলো দেখি, কাটো 5:2। তাহলে অনুপাতের দিক থেকে 8 মানেই তো 8000, 1 মানে কত? 1000। তাহলে এটা কত হয়ে যাবে? 5000 আর কত? 3000। যেটা চাবে সেটা। মহিলা বললে 3000, পুরুষ বললে 5000। তাহলে এটা তো পারবা। পরেরটা দেখো, এবার এই অঙ্কটা দেখো। বললো চালের দাম 24% কমে যাওয়ায় 2500 টাকায় 10 কেজি চাল বেশি পাওয়া যায়। কমার পরে প্রতি কেজি চালের দাম কত টাকা? আচ্ছা, এটা করার আগে প্রতি কেজিটা তোমরা বোঝো না। বলো তো 10 টাকায় যদি 40 কেজি পাও তাহলে 1 কেজির দাম কত? বাস মাথা খারাপ ওদের। 10 টাকায় যদি 40 কেজি চাল পাও তাহলে 1 কেজির দাম কত? জানি তোমরা মাথা খারাপ করাই দিবা, আমারও নিজেদেরও মাথা খারাপ হবে। মনে রাখবা টাকা উপরে থাকবে আর টোটাল কেজি দিয়ে ভাগ করে দিবা, যেটা হবে হবে। বুঝলা? বোঝো নাই? কত টাকা কেজি হলো? তাহলে আমি বললাম যে 10 টাকায় যদি 40 কেজি পাওয়া যায় তাহলে 1 কেজির দাম কত? বলো তো কত? 4 টাকা। আমি কি বললাম? টাকা উপরে রাখবা, টোটাল কেজি নিচে রাখবা, ওইটাই পার কেজির দাম, 1 কেজির দাম। তাহলে কত হয়? 10/40, 1/4 মানে 25 পয়সা, বা 1/4 টাকা। 4 টাকা 4 টাকা। উল্টা যেটা তোমার সুবিধা হয় পরীক্ষায় কোনো সময় বলবে না। বলো আবার বলো, 50 টাকায় যদি 2 কেজি চাল পাও তাহলে 1 কেজির দাম কত? কিভাবে করবা? অত বেশি জানতে লাগবে না, অঙ্ক শেখার কোনো দরকার নাই। 10 বছর অঙ্ক করছো তাও অঙ্ক পারো না, তার মানে তোমরা শিখতে পারবা না, মুখস্থ করো। আমি কি বললাম? পার কেজির দাম কেমন করে বের করবা? টাকা উপরে রাখবা, কোয়ান্টিটি নিচে রাখবা। বলো 30 টাকায় 30 কেজি পাও, 1 কেজির দাম কত? 1 টাকা কেজি। 40 টাকায় 50 কেজি পাও, 1 কেজির দাম বলো। কোথায় রাখতে বলছি? টাকাকে উপরে রাখতে বলছি। 40 টাকায় 50 কেজি বলছি এবার, হ্যাঁ না? তাহলে 1 কেজির দাম কত? 40/50, 4/5। পারা যাবে তো? কোনো অসুবিধা নাই তো? তাহলে স্যার কি বলছে? প্রত্যেক কেজি চালের দাম কিভাবে বের করতে? টাকাটা উপরে রাখতে, কোয়ান্টিটি নিচে রাখতে বলছে। ক্লিয়ার? এবার দেখো, আচ্ছা আরেকটা মানুষের স্বভাব এর আগে দিয়ে শিখাইছি। মানুষ জিনিসের দাম বাড়লে কম খাবে, আর জিনিসের দাম কমলে বেশি খাবে, এটা মানুষের স্বভাব। মনে থাকবে তো? এবার দেখো, বলল চালের দাম 24% কমে যাওয়ায় 2500 টাকায় 10 কেজি চাল বেশি পাওয়া যায়। আগে এটা দেখি। তার মানে আগে চালের দাম লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর পরে চালের দাম লিখে দিলাম। আগে চালের দাম, পরে চালের দাম। আচ্ছা, চালের দাম 24% কমছে, তার মানে আগে যদি চালের দাম 100 টাকা হয়, বলো তো এখন কত? এখন কত? তাহলে 100 থেকে 24 বাদ দিয়ে দাও, কত? 76, হ্যাঁ না? তাহলে এটা আগের দাম, এটা পরের দাম। ছোট করে বলো তো, অনুপাতের দিক থেকে বলতো, অনুপাতের দিক থেকে। রাজীব আসে নাই? ছোট করে বলো কত হবে? 4 দিয়ে কাটো না। 4 25 100, 4 19 76 আসলো। মনে রাখবা দামের সঙ্গে কোয়ান্টিটি, পরিমাণ। পরিমাণ পরিমাণ, এটা দাম, এটা পরিমাণ। আচ্ছা দামটা এখানে লিখিত তাহলে সুবিধা হবে। এটা দাম, দাম, এটা দাম, এটা দামের অনুপাত। তাহলে পরিমাণের অনুপাত কি হবে বলো তো? পরিমাণের অনুপাত সবসময় দামের সঙ্গে পরিমাণের অনুপাত ব্যস্তানুপাতিক হয়। ওই যে বললাম, দাম বাড়লে আমরা জিনিস কম খাই, দাম কমলে আমরা জিনিস বেশি খাই। তাহলে কোয়ান্টিটির অনুপাত কি হয়েছে? উল্টায় দাও, 19:25।
মানে কি দাঁড়াইলো 25 টাকায় আগে 19টা খাইতাম, 19 টাকায় এখন 25 টাকায়, উল্টা পাল্টা ব্যস্তানুপাতিক। বোঝা গেল কি? আচ্ছা এবার পরেরটাতে দেখো, দেখো 2500 টাকা যদি ও বাজারে নিয়ে যাইতো আগের তুলনায় 10 কেজি চাল বেশি পায়। আগে যা পাইতো এখন 10 কেজি বেশি পায়। কেন? কেন? দাম কমে গেছে তাই। আমাদের হিসাবে জিনিস কতটুকু বেশি পাইতেছি বলতো? কত বেশি পাইতেছি? আমাদের হিসাবে 6 বেশি পাইতেছি। এই 6 মানেই তো প্রশ্নে বলে দিছে 10 কেজি, বলছে না? তাহলে 1 মানে কত? 10/6। ছোট করে বললে কত? 5/3। ছোট করে বললাম 1 মানে কত? 5/3। বলছে কমার পরে, কমার পরে তাহলে এইটা নিব না এইটা নিব? এইটা নিব। তার মানে 25 মানে কত হবে বলো? 5/3 ইন্টু 25। তার মানে পরে আমরা জিনিস কতটুকু পাই? 125/3 কেজি ধরো, 3 কেজি ধরো। যেহেতু পরে বলছে তাই, যেহেতু পরে বলছে তাই। তনুশ্রী আগে পাইতাম 19 কেজি, এখন পাই 25 কেজি। এখন বেশি পাই। কতটুকু বেশি পাই? কিন্তু প্রশ্নে বলছে 10 কেজি বেশি পাও। তার মানে আমাদের 6 মানে ওদের 10 কেজি। 1 মানে ভাগ অঙ্ক, 10/6, ছোট করে বললো 5/3। যেহেতু পরেরটা বলছে তার মানে পরে পরে পরে, তাই 25 মানে একবারে বের করলাম। কত? 125/3 কেজি। ক্লিয়ার তো? এবার মানেটা বোঝো। আমি বাজারে গেলে 2500 টাকা নিয়ে আগেও যাইতাম, এখনো যাই। আমি বাজারে গেলে 2500 টাকা আগে নিয়েও যাইতাম, এখনো যাই। কিন্তু আমি বাজারে 2500 টাকা নিয়ে গেলে এখন কত কেজি চাল পাই? এই যে বের করলাম 125/3 কেজি পাই। কি বললাম? আমি 2500 টাকা আগেও নিয়ে যেতাম, দাম যখন বেশি ছিল তখনও নিয়ে যেতাম, দাম এখন কমছে, এখনো 2500 টাকা ব্যাগে নিয়ে যাই। 2500 টাকা নিয়ে যাওয়াতে আমাকে আগের তুলনায় 10 কেজি বেশি দিতেছে। কিন্তু দিতেছে কত? বের তো করলাম, এই যে এই যে দিতেছে, এই যে কত কেজি দিতেছে 2500 টাকায়? 2500 টাকা 125/3 কেজি দিতেছে। তাহলে 1 কেজির দাম কত? কিভাবে বের করতে বলছি? টাকা সবসময় উপরে, কোয়ান্টিটি সবসময় নেই। তাহলে 1 কেজি পার কেজির দাম কত হবে? 2500 ভাগ করে দিব কত দিয়ে? 125/3। 125/3, 3টাকে উল্টায় উপরে গুণ করে দিই। তাহলে 125 দিয়ে কত? 20। তার মানে কত? 60 টাকা পার কেজি। এইটা আমার উত্তর। এইটা আমার উত্তর চলে আসলো। তাহলে বর্তমানে কত টাকা কেজি দাঁড়াইলো? 60 টাকা পার কেজি। আচ্ছা এইটা যদি বুঝে থাকো তাহলে এইটার উত্তর বলো তো। একই জিনিস, ভাষা আলাদা। বলো দেখি এইটার উত্তর। এই অঙ্কটা একই। তো এবার দাম, এবার সরাসরি করলাম। হ্যাঁ বলো তো দামের অনুপাত কত ছিল? প্রথমে 100 ছিল, পরে 120। তাহলে কত? 5:4। তাহলে আমাদের পরিমাণ কি হয়ে যাবে? পরিমাণ, পরিমাণ কত হয়ে যাবে? 4:5। আমাদের এখানে বলছে যে দাম কমে যাওয়ার পর, আচ্ছা তার মানে আবার যে দেখো এক ব্যক্তি যে দাম যখন কমে যায়, এক ব্যক্তি 80 টাকায় 6টা কলা বেশি পাইতেছে না? আর আমরা কয়টা কলা বেশি পাইতেছি? তাহলে আমাদের একটা মানে 6টা, আমাদের একটা মানে কয়টা? 6টা। তো যেহেতু প্রশ্নে বলছে পর পর, তার মানে আমরা পরেরটা দেখবো। তার মানে পরে মোট কয়টা কলা পাই বলো? 5 মানে কত? 5 × 6। তাহলে পরে আমরা 30টা পাই না? 30টা পাই। বাজারে তুমি কয় টাকা নিয়ে যেতে? বাজারে তুমি কয় টাকা নিয়ে যেতে? 80 টাকা। তার মানে আগের থেকে এখন 80 টাকা, আগেও 80 টাকা বাজারে নিয়ে যেতে, এখনো 80 টাকা বাজারে নিয়ে যাও, কিন্তু পাও কয়টা? 30টা। তাহলে একটার দাম কত? কিভাবে বের করতে বলছি? 80/30। এটা তো বাইরে হলো একটার দাম। কিন্তু আমাকে বলছে 1 ডজন। 1 ডজন মানে কত? তাহলে 1 ডজন মানে যদি 12টা হয়, তাহলে একটার দাম যদি এইটা হয়, তাহলে 12টার দাম কত? ইন্টু 12। 0 0 কাটো, 3 4 32। তাহলে 1 ডজন কলার দাম কত? 32 টাকা। বুঝতে পারছো তনুশ্রী? বুঝতে পারছো? তাহলে তোমরা আমাকে বলবা যে 1 ডজন কলার দাম আগে কত ছিল? বলো 1 ডজন কলার দাম আগে কত ছিল? কে বলতে পারবে? বলো। আমি তো এটা পরে বের করতে বলছো, তাই পরেরটা বের করলাম। এবার তোমরা আমাকে বের করে দেখাও 1 ডজন কলার দাম আগে কত ছিল।
তাহলে ওই যেহেতু আগেরটা বের করবো, দামের অনুপাত 5:4, তাহলে কোয়ান্টিটির অনুপাত কি হয়ে যাবে 4:5। আমাদের হিসাবে একটা বেশি পাই, কিন্তু প্রশ্ন বলা আছে 6টা। যেহেতু আমি আগে বলছি, আগে, আচ্ছা পর বলি, যে আগে লিখে দিই তাহলে সুবিধা হবে। আগে 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 1 মানে 6, যেহেতু আগে বলছে তাহলে 4 মানে বের করবো। 4 মানে কত? 24। তার মানে একটার দাম কত? একটার দাম কত? 80/24, এটা হয়ে গেল একটার দাম। কিন্তু আমাকে তো বলছে 1 ডজন মানে 12টা, একটার দাম যদি এটা হয় 12টার দাম কত? 2.40। তার মানে 1 ডজনের দাম 40 টাকা। এই টপিকটা আরো আছে, আরো করো। এবার এই অঙ্ক দেখো, ভাষাটা একটু পাল্টায় দিছে। আপেলের দাম 30% কমে যাওয়ায় 140 টাকায় 5টি বেশি আপেল পাওয়া যায়। প্রতিটি আপেলের পরবর্তী দাম কত? আবার বলছে চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল? আপেলের দাম 30% কমে গেল, তার মানে আগে কত ছিল? 100, আর এখন কত? 70। ছোট করে বললে কত? 10:7। অত বেশি লিখালিখি করবা না কিন্তু। তাহলে কোয়ান্টিটি কি হয়ে যাবে বলো? কোয়ান্টিটি 7:10। তাহলে আমরা বেশি পাইলাম না কম পাইলাম? কয়টা? 3। মানে আমাদের হিসাবে প্রশ্ন কত বলছে? একটা মানে কত? প্রশ্ন পড়ে দেখো, প্রতিটি আপেলের পরবর্তীতে, মানে 10 মানে কত বাইর করতে বলছে? 10 মানে কত? 50/3। এটা কি 10 মানে কি 50/3টা? কয় টাকা বাজারে নিয়ে যেত? 140। তাহলে একটার দাম কত কেমন করে বের করবো? টাকাকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হয়। 50/3 দিয়ে ভাগ করে দাও, উপরে 3 গুণ হইলো 0 0, 3 4 12 2 হচ্ছে 1 42। তার মানে 5 8 40, 4 5 20, 8.4 টাকা। বাস শেষ। সেম ভাবে পরেরটা দেখো, চিনির মূল্য 20% কমে গেল। আগে ছিল 100, এখন কত? 80। ছোট করে বললে কত? 5:, কোয়ান্টিটি বলো। আমাদের হিসেবে বেশি পাই না কম পাই? কয়টা? কত? 1। কিন্তু প্রশ্ন বলছে কি 5 কেজি চিনি, 1 মানে 5 কেজি। তাহলে কি বলছে? 1 কেজি চিনির মূল্য কত ছিল পূর্বে? তাহলে এবার কত বাইর করবে বলো তো? 4। 4 মানে কত? 20 কি? তাহলে 1 কেজির দাম কত কেমন করে বাইর করতে লাগে? কয় টাকা বাজারে নিয়ে যেতা? 600 টাকাকে কি দিয়ে ভাগ করতে বলছি? তাহলে কত হবে? 30 টাকা পার কেজি। এই ছিল আমাদের অঙ্ক। বোঝা গেল? পারো নাই দুইটাই? পড়বা আগে, যা খুশি তাই জিজ্ঞাসা করতে পারে। আমি যেভাবে বলতেছি সেভাবে নাও বলতে পারে। তাহলে এর পরের অঙ্কে যাই। কি বললো? বললো একটি পরিবারের চাল, সবজি ও তেলের খরচের অনুপাত 9:11:5। যদি দামের বৃদ্ধি যথাক্রমে 10%, 20% ও 30% হয়, তবে ওই পরিবারে মোট খরচ কত বৃদ্ধি পাবে? এক কাজ করি, দেখো, চাল, সবজি, তেল খরচের অনুপাত কত কত বলো? 9:11। এটা কিরকম নাম্বার না? আমি 100 মাল্টিপল ধরে নিই, মানে চালের পিছনে ধরি 900 টাকা, প্রত্যেকটা পিছনে ডবল জিরো লাগাই। বুঝলা তো? এটা খরচ হয়। এইবার বললো দামের বৃদ্ধি হয়, চালে কত পার্সেন্ট বাড়ে? এদিকে বলো, দেখো তাকাও। তার মানে এই 900 টাকার উপরে 10% বাড়বে। বলো 900 10%। তার মানে 900 টাকার যদি 90 টাকা বাড়ে, তাহলে এখন চালের পিছনে খরচা কত বলো? আগের থেকে 900 করতাম, আরো 90 বাড়লো, তার মানে 990 না? হ্যাঁ কি না? আচ্ছা, তারপরে বলো এবার সবজির দাম কত পার্সেন্ট বাড়ে? আগে কত খরচা করতাম, তাহলে এখন আরো কত খরচা করবো? 1100 20% বের করো, 220। তাহলে 1100 আগে করতাম, আরো 220 বাড়ায় দাও। 220 বাড়াইলে কত হবে? 1320। 1100 আরো 220 যোগ করো, 1320। বুঝতে পারলা? এবার পরেরটা একা একা বলো তো, পরেরটা বলো কত? 500 ছিল, এবার কি করব? 30% আরো বাড়লো, তাহলে 500 30% কত?
150, তার মানে বাইরে কত হবে 650। তার মানে এইটা আমার আগে মোট খরচা, এইটা আমার পরে খরচা। বলতো আগে মোট খরচা কত হইতো? 1100, 500, 1600 আর 900 কত 2500 টাকা আগে খরচা হইতো। বোঝা গেল? আচ্ছা এখন তাহলে কত খরচা হইতেছে দেখো তো, কত খরচা হইতেছে? 1300 আর 600 কত 1900, 1950, 1970, 1970 আর 990 যোগ করো, 0 7 7 14 16 6 হচ্ছে 1, 9 হচ্ছে 1, 2960। তার মানে এখন খরচা হয় 2960। আচ্ছা 2500 আর এখন 2960 কত বাড়লো? কত বাড়লো? এই 460 কতর উপরে বাড়লো? 2500-র উপরে বাড়লো, আগের তুলনায় বাড়ে। কত পার্সেন্ট বাড়লো? কত শতাংশ বাড়লো? 100। এই 0 কাটো, 25 দিয়ে কাটো, 5 5 নং 45, 92 কাটাকাটি করলে কত? 5 একে 5, 5 8 40, 18.4%। দেখো এটা কঠিন ছিল কি? খালি আমার তুমি 9, 11, 5 ধরেও করতে পারতা, মানে ক্যালকুলেশনটা ইজি হওয়ার জন্য আমি 900, 1100, 500 ধরে নিছি, পার্সেন্টটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য। আর যোগ করা তো আহামরি কোনো ব্যাপার না। বোঝা গেল? এবার পরেরটা দেখো তো, পরেরটা আমি এর আগের দিনই করাই দিছিলাম। বললো 20% কমে যাওয়ায় দ্রব্য ক্রয় 15% বেড়ে গেল, এর ফলে খরচ কত কমে যাবে? এটা চন্দ্রানী মুখে মুখে স্পিডে উত্তর বলো। কত পার্সেন্ট? 8%। আমি আগেই বলে দিয়েছিলাম যে 2টা পার্সেন্ট থাকবে, যদি পূর্ণ সংখ্যায় থাকে তাহলে সূত্র দিয়ে করব। এটা 20% কম, এটা 15% বাড়া, তাহলে কোন সূত্র ইউজ করব? বলছিলাম না ইনক্রিজ মাইনাস ডিক্রিজ মাইনাস ইনক্রিজ ইনটু ডিক্রিজ বাই 100, মনে পড়ে? তাহলে ইনক্রিজ কত? সবসময় ইনক্রিজ আগে লিখতে বলছি কিন্তু, 15 মাইনাস ডিক্রিজ কত 20 মাইনাস কত 15 ইনটু 20 বাই 100, তাহলে কত হবে? 15 থেকে 20 গেলে, সরি 20 থেকে 15 গেলে কত? -5, আর মাইনাস এখানে কাটলে পরে কত? 3, হ্যাঁ না? 3, তাহলে কত? -8%। আচ্ছা এটা কি বলবো বলো তো? ও এখানে তো লেখাই আছে কমে যাবে, তার মানে মাইনাসে আসলো, তার মানে 8% কমে যাবে। এটা আগের দিন করানো ছিল। তাহলে এর পরের অঙ্ক দেখি। এই যে অঙ্কটাতে বললো একটি পরীক্ষায় সুনিতা অনিতার নম্বরের 90% পান, অনিতা বিনিতার নম্বরের 110% নম্বর পান। যদি সুনিতা 198 পান তবে বিনিতা কত নম্বর পায়? এটা অ্যাকচুয়ালি পার্সেন্টের অঙ্কই না, এটা কিসের অঙ্ক? রেশিওর অঙ্ক। কেমন করে? দেখো পরীক্ষায় সুনিতা আর অনিতার নাম্বারের অনুপাত কত? সুনিতা অনিতার নম্বরে 90 পায়, তাহলে অনিতা যদি 100 পায় তাহলে সুনিতা কত পাবে বলো? হ্যাঁ না? তাহলে ছোট করে বললে কত? 9:10 না? কেয়া দেবপ্রিয়া বুঝতে পারতেছো? বলে দিল সুনিতা অনিতার নম্বরে 90% পান, তাহলে সুনিতা ইস্টু অনিতা কত? অনিতা যদি 100 পায় তাহলে সুনিতা 90 পাবে না? অনিতার 90%, তাহলে 190% কত? 90। তাহলে অনিতা যদি 100 পায় তাহলে সুনিতা 90 পাবে। ছোট করে বলে 9:10। প্রিয়া তারপরে আবার বলছে পরেরটা কি বলছে? এটা দেবপ্রিয়া বলো তো, এটা কি লিখবো? কি ইস্টু কি? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। অনিতা বিনিতার নম্বরের, তার মানে অনিতা বিনিতার নম্বরের, তার মানে বিনিতা 100, তাহলে অনিতা কত? 110। ছোট করে বললে কত বলো? তাহলে এইটা যখন তোমার চোখের সামনে আসলো, এতদিন তো কইরা আসছি, বলো কি পাবা? এইটা আসলে কি পাবা? S:A:B বলো। দেবপ্রিয়া বলো কিভাবে করব? এই যে দ রুল করব। এ কমন থাকলে পরে আমরা দ রুল করবো। 9, 11, 99 ইস্টু এখানে আছে, এখান থেকে ওখানে যাও 110 ইস্টু কত? 100 হয়ে গেল। এবার তো সোজা বলে দিল যদি সুনিতা 198 পায়, যদি সুনিতা 198 পায়, আমাদের হিসেবে সুনিতা কত পাইছে? তার মানে আমাদের 99 মানেই ওই প্রশ্নে বলে 198 কত মান বের করতে লাগে বলো? 1 এর মান মানে ভাগ অঙ্ক, 99 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 2 হয়।
এক মানে যদি 2 হয়, বিনিতা কত অনুপাতের দিক থেকে বিনিতা কত, তাহলে বিনিতা কত পাইলো 100 ইন্টু 2 কত পারা যাবে। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো সবাই? তার 99 মানে আমাদের হিসেবে তো 99 পাইছে সুনিতা, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 198 পাইছে সুনিতা, তার মানে আমাদের 99 মানেই 198। সবসময় একের মান বের করতে লাগে। একের মান মানে কি ভাগ অঙ্ক, 99 দিয়ে 198 কে ভাগ করলে 2। বললো যে বিনিতা কত পাইছে, আমাদের হিসেবে বিনিতা কত পাইছে, বিনিতা পাইছে 100। এক মানে যদি 2 হয় 100 মানে কত, 100 ইন্টু 2 200। বোঝা গেল? তাহলে পরেরটা কি করতে পারবা? পরেরটা ওই একই। পরেরটা কিভাবে করবো? দুইটা সংখ্যার যোগফল 2490, একটি সংখ্যার 6.5%, অপর সংখ্যার 8.5% সমান। দুইটা সংখ্যা ধরে নাও, একটা এ একটা বি, হ্যাঁ না? একটা এ একটা বি বলে নিলাম। বললো একটা সংখ্যার 6.5%, তার মানে এ এর 6.5% কার সমান গো? তাহলে বি এর কি 8.5%। বলো কি আবার এটা, পরে দেখি। এইটুকু বুঝতে পারলো সাজানোটা? আচ্ছা, সবার প্রথমে শোনো, সমান সমানের এপাশ ওপাশ কাটা যায়। যেহেতু এরও পার্সেন্ট মানে 100 বলছিলাম, এইখানেও 100 আছে, এইখানেও 100 আছে, ভাগায় দাও। দিলা, দশমিকের পরে এক ঘর, দশমিকের পরে এক ঘর, দশমিক তুলে দাও, দশমিকের কোনো ভ্যালু নাই। তাহলে এ আর বি কে পাশাপাশি, আচ্ছা এর মানে কি অঙ্ক গো? গুণের অঙ্ক। তাহলে এর বদলে গুণ দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে গুণ চিহ্ন দিয়ে দিই, গুণ চিহ্ন দিয়ে দিই। তাহলে এ আর বি পাশাপাশি নিয়ে আসো, তাহলে এ বাই বি হবে না? বা এ বাই বি না লিখে আমি এরকম বলি, এটা কিসের চেহারা গো? ব্যস্তানুপাতিক চেহারা। রেশিওর অঙ্কে বলে দিছিলাম এটা কিসের চেহারা? রেসিপ্রোকাল রেশিও। তাহলে এখান থেকে a is to b কি হয়ে যাবে বলো তো? 85 is to 65, উল্টায় যায় ব্যস্তানুপাতিক রেশিও। সমান সমান আর গুণ চিহ্ন থাকলে এদের অনুপাত উল্টায় যায়। তা ছোট করে বললে কত হবে? 17 is to 13। অনুপাতের দিক থেকে 17, বি 13। এবার প্রশ্নে বলছে দুইটা সংখ্যার যোগফল 2490, তাহলে আমাদের হিসেবে দুইটার যোগফল কত বলো দেখি? 30। তাহলে 30 মানে আমাদের প্রশ্নে কত বলছে? 2490। এক মানে কত? 2490 বাই 30। প্রশ্নে কি বের করতে বলছে? বড়, অনুপাতের দিক থেকে বড় কে? তাহলে 17 মানে কত সেটাই বের করতে বলছে। 24 একবার এখানে লিখি তো, উপরে আর জায়গা নাই। 17 এখানে লিখলাম, 30 দিয়ে কাটো, 3 8 24, 3 3 কে 9, তাহলে 83 ইন্টু 17 কত হবে? কত? 14। তাহলে আজকে পার্সেন্টেজের লাস্ট অঙ্ক, পার্সেন্টেজ আমি আজকেই শেষ করে দিলাম। হ্যাঁ, এর পরের দিন প্রফিট অ্যান্ড লস ধরবো। হ্যাঁ, যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে এর পরের অঙ্কটা করতে পারবা। বলো, দেখো এই অঙ্কটা ওই একই রকম। বলছে এ এর আয়ের 5%, তার মানে এ এর 5% কার সমান বলো? বি এর 15% সমান। তো এটা কার চেহারা? একটু আগেই বললাম, রেসিপ্রোকালের চেহারা। তার মানে এই পার্সেন্ট আর এই পার্সেন্ট ভাগায় দাও, তার মানে এ ইস টু বি কত চলে আসলো বলো? 15:5 হয়ে গেল, উল্টায় যায়। তার মানে কত? 3:1। তারপরে এবার পরেরটা দেখো, বি এর 10% কার সমান? সি এর 20% এর সমান। তার মানে এই পার্সেন্ট পার্সেন্ট সরায় দাও, বলো কার চেহারা? রেসিপ্রোকালের চেহারা। তাহলে বি ইস টু সি কত হয়ে যাবে? উল্টায় যাবে, 20:10। তার মানে কত? 2:1। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এ ইস টু বি ইস টু সি সমান সমান কত? দয়ের রুল, দয়ের রুল করো দেখি। 6:2:1। বলছে যে সি এর আয় 2000 টাকা, অনুপাতের দিক থেকে সি এর আয় কত? তার মানে এক মানেই কত? বলছে তিনজনের মোট আয় কত? অনুপাতের দিক থেকে তিনজনের মোট আয় কত? 9। তাহলে এক মানে 2000 হলে 9 মানে কত? 18,000 টাকা। এইটাই আমাদের উত্তর, বাস, আর কিচ্ছু ছিল না। যদি এখান থেকে জিজ্ঞাসা করতো বলো তো এ আর বি এর টাকার পার্থক্য কত? এ আর বি এর টাকার পার্থক্য এক মানে তো 2000, অনুপাতের দিক থেকে পার্থক্য কত? 4। এক মানে 2000 হলে পরে 4 মানে 8000। বোঝা গেল? ক্লিয়ার?
পার্সেন্টেজ আপাতত এতটুকুই, গ্রুপ সি গ্রুপ বি এর জন্য আর পার্সেন্টেজ আমি করাবো না। এর পরের দিন পার্সেন্টেজ পুরাটা দেখে আসবা, আমি এখানে করতে দিব, সময়ের মধ্যে করতে হবে, বোঝা গেল তো? আজকে আপাতত এতটুকুই।